গ্রামের সবচেয়ে ঘৃণিত লোকটা মারা গেছে। সবার তো স্বস্তি পাওয়ার কথা, তাই না? কিন্তু কি হবে যদি সেই মৃত্যুটাই এক ভয়ঙ্কর অভিশাপ ডেকে আনে? চলুন আজ আমরা এমন এক গ্রামের গল্প শুনব যেখানে এক মহাজনের মৃত্যুর পর শুরু হয় এক অতি প্রাকৃত আতঙ্ক। আর সেই আতঙ্কের পেছনে লুকিয়েছিল এক পুরনো চাপা দেওয়া মিথ্যা। ভাবুন তো একবার, মৃত্যুর রাতে সেই অত্যাচারী মোড়লের সামনে এসে দাঁড়িয়েছিল এক ছায়ামূর্তি, আর তার মুখ থেকে বেরিয়ে এসেছিল এই হিমশীতল কথাটা। এখান থেকেই গল্পের শুরু। যে অধ্যায়টা মোড়লের মৃত্যু দিয়ে শেষ হয়নি, বরং শুরু হয়েছিল। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে মোড়লের মৃত্যুটা একটা সাধারণ ঘটনা থেকে এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হয়, আর শেষে এমন এক সত্যি সামনে আসে যা গ্রামের প্রত্যেকের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। গ্রামের কুখ্যাত মহাজন নিধুচরণ মোড়ল যখন মারা গেল, তখন গ্রামের লোকজনের প্রতিক্রিয়া ঠিক কী ছিল? দেখুন, কথাগুলো শুনলেই বোঝা যায় মোড়লের মৃত্যুতে কেউ এক ফোঁটাও দুঃখ পায়নি, বরং সবার মধ্যে একটা স্বস্তি, একটা চাপা আনন্দ কাজ করছিল। সবার কথাই ছিল ব্যঙ্গ, কিন্তু তারা তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে এই স্বস্তিটাই কিছুক্ষণের মধ্যে এক বিরাট আতঙ্কে বদলে যেতে চলেছে। আর এই পরিস্থিতির মধ্যেই এন্ট্রি নেয় মোড়লের ভাগ্নে বলায়। সে সবার সামনে মামার জন্য খুব কান্নাকাটি করছিল বটে, কিন্তু মনে মনে তার একটাই চিন্তা ঘুরছিল, কখন মামার সিন্দুকের চাবিটা হাতে পাবে। আর এই লোভটাই যে ওর জন্য কাল হবে তা সেও নিজেও জানত না। এবার তাহলে দেখা যাক এই লোভের দাম বলাইকে কিভাবে চোকাতে হলো। মোড়লের লাশ নিয়ে শ্মশানের দিকে যাওয়ার পথেই শুরু হলো আসল খেলা। আচ্ছা, গ্রামবাসীদের ওই ঠাট্টা তামাশার সাথে এই সব বাহকদের ভয়াবহ অভিজ্ঞতার পার্থক্যটা একবার ভাবুন। এরা তো পয়সার জন্য লাশ বইতে এসেছিল, কিন্তু কিছু দূর যেতেই তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ লাশ নয়। লাশটা পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে, ভেতর থেকে গোঙানি শব্দ আসছে, তাদের বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে কাঠ। সব বাহকদের মনে তখন একটাই ভয় দানা বাঁধতে শুরু করে, দানো। পুরনো লোককথা অনুযায়ী দানো হলো এমন এক অশুভ আত্মা যা মহাপাপী মানুষদের মৃত্যুর পর তাদের দেহ দখল করে নেয়, তাদের মুক্তি হতে দেয় না। আর এরপর শ্মশানে যা ঘটল তা কোনো দুঃস্বপ্নের থেকে কম নয়। মোড়লের লাশটা হঠাৎ চিতার ওপর উঠে বসল। এটা দেখেই সব বাহকরা যে যেদিকে পারল দৌড়ে পালালো। কিন্তু বলাই, সে সম্পত্তির লোভে এতটাই অন্ধ ছিল যে সে ওই জীবন্ত লাশের পেছনে ছুটল। আর ফল যা হওয়ার তাই হলো। দানবটা বলাইয়ের মাথা ছিঁড়ে নিল। লোভের কি সাংঘাতিক পরিণতি! বলাইয়ের ওই ভয়ঙ্কর পরিণতির পর ভয়টা আর শুধু শ্মশানে আটকে রইল না, ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। মোড়লের প্রতি যে ঘৃণাটা ছিল সেটা এখন এক অশরীরী আতঙ্কে পরিণত হয়েছে। পরিস্থিতিটা দেখুন একবার। বলাইয়ের মুন্ডহীন লাশ পাওয়া গেল, গোয়ালে গরুর রক্তশূন্য মৃতদেহ। রাতের বেলা চারদিক থেকে ভেসে আসছে অদ্ভুত সব আওয়াজ। গ্রাম জুড়ে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ল যে সন্ধ্যের পর আর কেউ ভয়ে বাড়ির বাইরে পা রাখে না। সবাই বুঝে গেল এই অশুভ শক্তিকে তাড়াতে হলে কোনো তান্ত্রিক বা গুণিনের সাহায্য লাগবে। যখন সব উপায় শেষ, তখন গ্রামবাসীদের মনে পড়ল শেষ আশ্রয়ের কথা। ডেকে আনা হলো গুণিন শিবরামকে। এক অমাবস্যার রাতে গ্রামের বটগাছের তলায় শুরু হলো সেই অশুভ শক্তিকে বশ করার মরিয়া চেষ্টা। ভাবুন একবার সেই দৃশ্যটা। মাঝরাত, গুণিন শিবরাম মন্ত্র পড়ে চলেছেন। একটা গুন্ডি কেটেছেন সেই অশুভ শক্তিকে আটকে ফেলার জন্য। গ্রামবাসীরা দূর থেকে ভয়ে কাঁপতে কাঁপতে সবটা দেখছে। চারিদিকে একদম বন্ধ করা পরিবেশ। কিন্তু গুণিন কি সত্যি জানতেন তিনি কাকে ডাকছেন? ঠিক যখন সবাই ভাবছে যে অশুভ আত্মাটা এবার ধরা পড়বে, তখনই ঘটল এক সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। গুণিনের মন্ত্রের জোর গিয়ে পড়ল গ্রামেরই এক যুবক পলাশের ওপর। ছেলেটা হঠাৎ করে বুকে হাত চেপে মাটিতে লুটিয়ে পড়ল, যেন কেউ অদৃশ্য থেকে ওর গলা টিপে ধরেছে। আর এরপর পলাশের যে পরিবর্তনটা হলো তা দেখুন। ওর চোখ দুটো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, একেবারে টকটকে লাল। এটা স্পষ্ট যে কোনো এক শক্তি ওর শরীরটাকে দখল করে নিয়েছে। আর তারপর পলাশের মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে এলো তা শুনে সবার রক্ত হিম হয়ে গেল। একটা অচেনা কর্কশ গলার স্বর, যেটা কোনোভাবেই পলাশের হতে পারে না। প্রশ্নটা ছিল সরাসরি গ্রামবাসীদের দিকে। এখান থেকেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। যাকে এতদিন সবাই দানব বা অশুভ আত্মা ভাবছিল, তার আসল পরিচয় এবার সামনে আসতে চলেছে। এক মর্মান্তিক সত্য উন্মোচিত হতে চলেছে। যে শক্তিটা পলাশের উপর ভর করেছে সেটা কোনো দানব বা মোড়লের আত্মা নয়,
বরং সেটা ছিল দুলাল আর তার স্ত্রী কোমলির অতৃপ্ত আত্মা, যারা বহু বছর আগে এই গ্রামেই অন্যায়ভাবে প্রাণ হারিয়েছিল। এই স্লাইডটাই হলো পুরো গল্পের আসল কেন্দ্রবিন্দু। বাম দিকে দেখুন সেই মিথ্যাগুলো যা মোড়ল ছড়িয়েছিল আর গ্রামবাসীরা চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল, আর ডান দিকে দেখুন সেই ভয়ঙ্কর সত্যিটা। মোড়ল শুধু দুলালকে খুন করেই থামেনি, সে সনাতনকে ফাঁসিয়েছিল, কমলিকে খুন করেছিল, আর সবচেয়ে বড় কথা, সে গ্রামবাসীদের মনের মধ্যে থাকা পুরনো সংস্কার আর পক্ষপাতকে কাজে লাগিয়েছিল। গ্রামবাসীরাও কোনোদিন সত্যিটা জানার চেষ্টা করেনি, বরং খুব সহজেই এই মিথ্যাটাকে সত্যি বলে মেনে নিয়েছিল। আজ সে আত্মারা ফিরে এসেছে, প্রতিশোধ নিতে নয়, নিজেদের নির্দোষ প্রমাণ করতে। সত্যিটা তো সামনে এলো, কিন্তু এরপর কি হলো? চলুন এই কাহিনীর শেষ পর্বে যাওয়া যাক। তাদের উদ্দেশ্য ছিল শুধু সত্যিটাকে সবার সামনে আনা। যেই মুহূর্তে তাদের কথা বলা শেষ হলো, সেই মুহূর্তে তারা যেন মুক্তি পেল। কোনো গুণিনের মন্ত্র ছাড়াই তারা শান্তিতে পলাশের শরীর ছেড়ে মিলিয়ে গেল। তাদের প্রয়োজন ছিল শুধু সত্যের প্রকাশ, আর কিছু নয়। আর এরপর নেমে এলো এক পিনপতন নীরবতা, এক ভারী অপরাধবোধের নিস্তব্ধতা। গ্রামবাসীরা যেন পাথরের মতো হয়ে গেল। তারা এই প্রথমবার বুঝতে পারল, তারা শুধু দর্শক ছিল না, তারা ছিল মোড়লের মিথ্যার নীরব সহযোগী। তাদের সেই নীরবতাই ছিল দুলাল আর কমলির ওপর হওয়া অন্যায়ের সবচেয়ে বড় হাতিয়ার। এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে বড়। এই গল্পটা শুধু কোনো ভূত বা দানর নয়, এই গল্পটা মানুষের ভুলের, নীরবতার আর সম্মিলিত পাপের। সত্যিটা বেরিয়ে এলেও সেই অপরাধবোধের ছায়া হয়তো গ্রামটাকে সারা জীবন তাড়া করে ফিরবে। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।